হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আমরা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও, ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের। সো আমাদের সঙ্গে আছে শীর্ষেন্দু ব্যানার্জি। ও কারেন্টলি টিসিএস আর কগনিজেন্টে প্লেসড হয়েছে। এখন অলরেডি ও কগনিজেন্টের ইন্টার্নশিপের জন্য আহ, এখন চেন্নাইতে রিলোকেট হয়েছে। তো এখন ও ইন্টার্নশিপ করছে। সো আমরা ওর কাছ থেকে জেনে নেব যে কিভাবে ও এই কগনিজেন্টের ইন্টারভিউ বা টিসিএস এর ইন্টারভিউ ক্র্যাক করেছিল। সো ফার্স্ট অফ অল, শীর্ষেন্দু কেমন আছো? একটু যদি বলে দাও সবাইকে। হাই 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 এভরিওয়ান। হাই দাদা। আমি মোটামুটি ভালোই আছি। আর তুমি কেমন আছো? আগে তোমার খবর বলো। আমিও খুব ভালো আছি। তো আগে নিজের সম্পর্কে একটু যদি বলে দাও সবাইকে, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার কলেজ, সব কিছুর ব্যাপারে। হ্যাঁ, তো আমার নাম তো শীর্ষেন্দু ব্যানার্জি। আমি কলকাতায় গুরু নানক ইনস্টিটিউশন অফ টেকনোলজি এখানে পড়তাম। আমার ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আর আমার বাড়ি বেসিক্যালি বর্ধমান। ওকে। তো যখন ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছিলে বা প্লেসমেন্ট প্রিপারেশন নিচ্ছিলে, কি কি করেছিলে বা কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? দেখো, প্লেসমেন্ট প্রিপারেশন আমি বলতে গেলে স্টার্ট করেছিলাম, মানে পার্টিকুলারলি ওরকম আমি যে প্লেসমেন্ট পাবো বলে ওরকম প্রিপারেশন স্টার্ট করে ওরকম কখনোই আমি করি। আমি প্লেসমেন্ট প্রিপারেশনের জন্য প্রথমেই যেটা করেছিলাম, আমার যেটা টার্গেট ছিল যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো না শিখি, বাট যেন একটা ল্যাঙ্গুয়েজ শিখি আর সেটা যেন শিখি একদম খুব মানে ভালোভাবে যেন শিখতে পারি, যেন ওইটা থেকে ইন্টারভিউতে যে কোনো কোশ্চেন করুক বা যাই দিক সেটা হচ্ছে যেন করতে পারি। তো সেই জন্য আমি প্রথমত জাভার দিকে খুব ভালো করেই ফোকাস দিয়েছিলাম। কারণ আর তাছাড়া হচ্ছে এছাড়া আমি সিটা খুব ভালোভাবে শিখেছিলাম। কারণ আমি জানতাম যে সিটা হচ্ছে প্রথমত হচ্ছে এটা সমস্ত ল্যাঙ্গুয়েজে মানে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এটা থেকে লজিক্যাল বিল্ডিং আমার তৈরি হয়েছিল, যেটা আমাকে পরবর্তীকালে অনেক কম্পিটিটিভ কোডিং এ সাহায্য করছে। এই লজিক্যাল বাইন্ডিং জিনিসগুলো, যেমন কম্পিটিটিভ কোডিংটা হয়তো আমি জাভাতে সাথে সলভ করতাম, বাট তার যে থিঙ্কিং লেভেলটা মানে কিভাবে করব, কোন মেথডে করব, সেই জিনিসটা এসেও কিন্তু আমি কিটা আগে ভালো করে করেছিলাম বলে সেটা। আর এসকিউএল আর ডেটাবেস এই দুটোকে খুব ভালোভাবে প্রিপারেশন করেছিলাম। আর মেনলি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমি যেটা করতাম, যে আমার যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে বলতাম বারবার করে আমার ইন্টারভিউ নিয়ে আসতে, যেমন করে হয়। আর হচ্ছে আর আমিও তাদের ইন্টারভিউ নিতাম, যেটা খুব হেল্পফুল ছিল। এই কথা প্রসেসই আমি মেনলি করেছি। হ্যাঁ, তোমরা ইন্টারভিউ যদি নিজেদের মধ্যে নাও তাহলে এটা হ্যাঁ খুব হেল্পফুল হয়। কারণ বন্ধুরাই বন্ধুদের হেল্প করতে পারবে এইসব বিষয়, কারণ ওরা সবসময় একসঙ্গে থাকছি যদি মেস লাইফ কেউ লিড করে থাকে। তো ওটা হ্যাঁ, অবশ্যই তারপরে বন্ধু helpful। হ্যাঁ, তারপর ধরো বন্ধুদের সাথে ইন্টারভিউতে একটা বিরাট বড় সুবিধা কি, এই যেমন ধরো আমার কথা বলছি, আমার ইংলিশ একদমই ভালো ছিল, কারণ আমি একটা প্রপার একটা বেঙ্গলি মিডিয়ামে ছিল। এবার সেক্ষেত্রে আমি যদি ইন্টারভিউটা যদি ডাইরেক্ট মানে যখন আমি কোনো আমার বন্ধুর সাথে কমিউনিকেট করবো, ওখানে কিন্তু আমি যেমন ভাবে বলতাম সে কিন্তু কোনোভাবে আমাকে জাজ করবে। তো আমার সেখানে কোনো হেজিটেশনের কোনো জায়গা নেই। আর সেম জিনিসটা তার ক্ষেত্রে হতো, সেও ইংলিশ অতটা ভালো ছিল না, পরে দুজনের ক্ষেত্রে এটা ইমপ্রুভমেন্ট ছিল। তাই আমি এটা সবাইকে এটা সাজেস্ট করবো, যে ইন্টারভিউ যখনই দেবে, যে একবার নিজেদের বন্ধুর সঙ্গে রোজই একটা করে 10 মিনিট বা 20 মিনিট যায় একটা সেশন, কতক্ষণ না লাগে, এমনি যেমন ওই যে বসে বসে যে টাইমটা আড্ডা মারতাম সেই টাইমটাকে ইন্টারভিউ করে নেয়। হ্যাঁ, বিষয়টা অনেক মজার, প্লাস খুব সে ভালো মতন প্রিপারেশনও করা যায়। তো প্লেসমেন্ট পার্সপেক্টিভে কোন কোন সাবজেক্ট গুলো তোমার মনে হয় ইম্পর্টেন্ট, যেগুলো তুমি নিজে করেছিলে সেগুলো তো অবশ্যই, এছাড়া আর কি কি হ্যাঁ, সাবজেক্ট তুমি সাজেস্ট করবে? তাছাড়া আমি যে সাজেস্ট করবো সবাইকে, আমি ডেটা স্ট্রাকচারটা খুব একটা ভালোভাবে আমি রেডি করিনি, মানে জানতাম বাট এতটাও আমি কনফিডেন্স ছিল না যে কনফিডেন্স আমার যাওয়ার মধ্যে ছিল। বাট তুমি একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে যদি জয়েন করতে যাও, তার জন্য ডেটা স্ট্রাকচারটা শিখে রাখাটা খুবই দরকার। আর তাছাড়াও কেউ যদি চাই এইচটিএমএল সিএসএস খুবই দরকার, সেটাও হচ্ছে খুব ভালোভাবে তোমাকে প্লেসমেন্টে হেল্প করবে। আর তাছাড়া আমি যেগুলো বললাম সি, জাভা, ডেটা, ডিবিএমএস, এসকিউএল, এই সমস্ত সাবজেক্টগুলো তো দরকার। হুম। আর কেউ যদি কোনো কোরে জয়েন করতে চায়, বিশেষ করে যারা ইসিইতে, তাহলে অন্তত পক্ষে একটা কোরের সাবজেক্ট একটুখানি মানে নলেজে থাকা ভালো। অনেক সময় ইন্টারভিউ আর ভয় খাওয়ানোর জন্য অনেক কোশ্চেন করে রাখে। এই যেমন আমাকে কমিউনিটি ইন্টারভিউর সময়ও আমাকে হচ্ছে কোরের অনেক কোশ্চেন দিয়েছিল। তো তো সিভিতে তোমার কি কি ছিল? সিভিতে তো আমার প্রথমেই তো আমি তো সিভিতে আমি টার্গেট দিয়ে গেছিলাম যে বেশি র্যাঙ্ক বেশি কিছু দেবো না, বা যেগুলো দেবো সেগুলো যেন আমার গ্রিপের মধ্যে থাকে। প্রথমেই যেটা আমার ছিল, সি ছিল, জাভা ছিল, পাইথন ছিল, আর এসকিউএল ছিল, আর ডিবিএম ছিল। এই পাঁচটার মতো জিনিস ছিল, আর সেরকম কিছু আমার ছিল না। আর ইয়ে ছিল মাঝখানে, হ্যাঁ সরি, ডেটা স্ট্রাকচারটা ছিল, অ্যালগরিদম নয় বা ডেটা স্ট্রাকচারটা ছিল। ওকে। তো প্রজেক্ট রিলেটেড কোনো কোশ্চেন বা প্রজেক্ট কি ছিল তোমার এমনি? হ্যাঁ, প্রজেক্টের বিষয়টা বলে রাখি যে
আমি মানে প্রজেক্টে যেটা করেছিলাম, আমি প্রজেক্ট যেখানে মেন যেটা করেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজিং ডিবি ইউজিং ইউজিং জেডিবিসি। মেনলি আমি কলেজ লাইফে ফার্স্ট সেকেন্ড ইয়ারে অনেক প্রজেক্টই করেছিলাম, কিন্তু ম্যাক্সিমাম সেগুলো ছিল মানে তোমার কোরের প্রজেক্ট, আইটির প্রজেক্ট কিছু ছিল না। সেক্ষেত্রে যখন আমি এই যে প্রজেক্টের গাইডলাইনটা পুরোপুরি পেয়েছিলাম আমি টেকবোর্ড থেকে, টেকবোর্ড প্রায় নিজে হাতে ধরিয়ে প্রজেক্টের আইডিয়া দেওয়া, প্রজেক্ট হয়তো আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করেছিলাম এবার প্রজেক্টের আইডিয়াটা ওটা কতটা দরকার, কিভাবে রেডি করতে সবকিছু করেছিল কিন্তু টেকবোর্ড। আর সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার একটা আইটি রিলেটেড প্রজেক্ট কোনো একটা ইন্টারভিউ ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কারণ ওই একটা প্রজেক্ট তোমার যদি থাকে, তুমি সেই ইন্টারভিউয়ারকে প্রজেক্টের মধ্যে থেকে সবকটা অ্যান্সার যদি দিয়ে দিতে পারো, মানে সেটা তোমার ইন্টারভিউ প্রায় 70% টান ওই জায়গাটা। তাই আমি মনে করি একটা মানে একটা ভালো একটা আইটি প্রজেক্ট, আর সেই প্রজেক্টে যেন সবকিছু তোমার জানা থাকে, এমন নয় যে কারো ঝেপে তুমি করে দিলে বাট কিছুই মানে ওই জিনিসটা কিছুই জানো না, সেসব নয়। বাট তোমার নলেজে যদি থাকে মানে প্রজেক্ট জিনিসটা খুবই হেল্প। তো তুমি তো অলরেডি দুটো জব পেয়েছো, মানে দু জায়গা প্লেসড হয়েছে, তো এখন তুমি কগনিজেন্টে আছো। তো এখন আমি যখন মানে প্লেসমেন্ট প্রিপারেশন স্টার্ট হয়েছিল বা যখন প্লেসমেন্টের জন্য কোম্পানিগুলো আসা শুরু হলো, তো তারপর পরপর কি তুমি ক্র্যাক করেছিল নাকি অনেক জায়গায় রিজেক্ট হয়েছে? না, সেটা একটা বলছি, আমি ফার্স্ট ইয়ার থেকে আমার জার্নিটা বলছি তোমার, ধরো মানে খুবই হাসির একটা জার্নি। ফার্স্ট ইয়ারে আমি যখন পড়তে ঢুকি না, আমি এইটুকুনি জিনিস তো জানতাম যে কোডিং বিষয়টা কি, মানে এই জিনিসটা খাই না মাথায় দেয়। ইভেন্টুয়ালি এমন হয়েছে যে সেকেন্ড সেমে আমাদের প্রথম সি ল্যাঙ্গুয়েজটা আছে, যে আমি সি ল্যাঙ্গুয়েজে ল্যাব করতে যেতে ভয় পেতাম। আর স্যাররা তো আর মানে কলেজের স্যারদের মানে যাই হোক, কলেজে আমি ল্যাব করতে যেতে ভয় পেতাম, মানে প্রচন্ড ভাবে মানে আমি মনে হয় কোডিংটা আমার জন্য হবে না, এ যা হওয়ার হবে ইঞ্জিনিয়ারিং বেকার আসলাম, চাকরি বাকরি কিছুই হবে না। তারপর থেকে আস্তে 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 না কোডিং জিনিসটার প্রতি মানে যখন স্টার্ট করলাম, আমি প্রথম শিখেছিলাম কিন্তু কি না, প্রথম আমি শিখেছিলাম পাইথন। তখন কোডিং জিনিসটাকে ভালো লাগতো, তারপর থেকে মনে করেছিলাম যে পাইথনটা মোটামুটি শিখলাম, একটু ট্রাই করলাম, তারপরে মনে করেছিলাম প্লেসমেন্টটা হয়ে যাবে। বা যখন প্লেসমেন্টের অরিজিনাল বিষয়টা ছিল তখন আসলে বুঝতে পারলাম যে জিনিসটা কতটা শক্ত, কতটা মানে অতটা শক্তও নয় অতটা ইজিও নয়। সেই টাইমে আমি মানে আমার বন্ধু তারা কয়েকজন টেককোর্সে মানে পড়তে ঢুকেছে, কিংবা তখন আমি কিন্তু ঢুকিনি, আমি টেককোর্সে পড়তে গেছিলাম প্রায় 1 থেকে 2 মাস পরে। তারপর থেকে আমি বুঝতে পারলাম না আমার এরকম করলে হবে না, আমাকে আমার গাইডেন্সের দরকার আছে। তখন আমি টেককোর্সে ভর্তি হই, আর টেককোর্স থেকে তারপর আমাকে প্রপার গাইডেন্স গুলো দেয়। তারপর থেকে আমার যখন পরীক্ষাগুলো শুরু হয়ে যায়, আমি প্রায় বলতে পারো কলেজের যে কটা পরীক্ষা দিয়েছি প্রায় 70% ইন্টারভিউ পর্যন্ত গেছি, আর কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউতে বাদ গেছি, আর বাকিগুলোতে মানে এটাই হচ্ছে আমার। তো ফাইনালি আমি তো যতদূর জানি তোমার টিসিএস ড্রিম কোম্পানি ছিল, তো ফাইনালি রিজেকশন পাওয়ার পরে আমি প্রথম পেয়েছিলাম কগনিজেন্ট, প্রথমে আমি টিসিএস পাইনি, মানে ইভেন্চুয়ালি টিসিএস এর মানে কগনিজেন্ট পাওয়ার আগে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, মাইন্টির ইন্টারভিউ দিয়েছিলাম। মাইন্টিতে আমার খুব ভালো ইন্টারভিউ হয়েছিল, কিন্তু কেন জানি না ওটা আমি রিজেক্ট হয়েছিলাম। তারপর মাইন্টির পর আমি আরেকটা ইন্টারভিউ দিয়েছিলাম, আইবিএস বলে একটা কোম্পানি ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা কলেজে ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা অনলাইন না, সেটা কলেজে ইন্টারভিউটা হয়েছিল, সেটা তো আমি রিজেক্ট করেছিলাম। তারপরে কগনিজেন্ট দিলাম, তারপরে অনেক পরে হচ্ছে আমি টিসিএসটা দিলাম। আর দিয়ে যখন আমি প্রথম যখন মেল পাই হচ্ছে কগনিজেন্টের, মানে তখন একটা আলাদা অনুভূতি ছিল, মানে সেই অনুভূতিটা আলাদা ছিল যে ফার্স্ট কোম্পানি, প্রথম মানে কোনো জবটা পেলাম, প্রথমে একটা টেনশন যে আদেও জব পাবো কিনা। হয়তো জানি যে সবাই বলছে তুই পেয়ে যাবি, অসুবিধা নেই, সবাই পেয়ে যাবি, তোমরাও বলতে যে পেয়ে যাবি, কোনো চাপ নিস না, পেয়ে যাবি, বাট নিজের মনের মধ্যে চাপ লাগবে যে আদেও কি কোনো কোম্পানি পাবো। তারপর যাও কগনিজেন্টটা পেলাম, কগনিজেন্টটা পাওয়ার পর তারপরে কদিন পরে যখন টিসিএস এর মেলটা পেলাম যে আমার মানে তোমরা জানো যে টিসিএস আমার ড্রিম কোম্পানি ছিল, তো তারপরে সে মানে মনে হয়েছে প্রায় মানে হয়ে গেছে আমার ইঞ্জিনিয়ারিং প্রায় সাকসেস হয়ে গেছে, সেইটাই হচ্ছে। আর তারপর থেকে আমি আর বহু কোম্পানিতে ইন্টারভিউ এমন হয়েছে যে আর থাকা টিসিএস করবো আর বসে কোনো লাভ, কিন্তু এখন মনে হয় যে ওইগুলো দিয়ে আমি বসতাম আরো ভালো থাকতো, ইন্টারভিউটা আমাদের যেগুলো সিলেক্ট করেছিলাম বসতাম। তো যখন তোমার অফার লেটারটা আসলো তার কতদিন পরে তোমার জয়েনিং লেটার এসেছে? ধরো টিসিএস এর তো আমি অফার লেটার পেয়েছি মোটামুটি তোমার ধরো প্রায় অ্যাবাভ 1 ইয়ার হয়ে গেল, প্রায় 1 ইয়ার হয়ে গেল, এখনো পর্যন্ত জয়েনিং ডেট বা জয়েনিং লেটার কিছু দেয়নি। কগনিজেন্টে মোটামুটি তোমার ধরো ওই 10-11 মাস পরেই মোটামুটি তোমার জয়েনিং ডেট চলছে। আমি তো রিসেন্টলি খুব রিসেন্টলি কগনিজে জয়েন করেছি, তোমার 19 ডিসেম্বর আমি জয়েন। হ্যাঁ, এখন একটুখানি ডিসিশন চলছে, তো যার কারণে অনেক কোম্পানি একটু ডিলে করছে জয়েনিং দেওয়ার জন্য। তবে কোনো চিন্তা নেই, জয়েনিং সবাইকেই দেবে,
মানে যারা যারা এখন জয়েনিং মানি বসে আছো বা ভয় কেউ না, জয়েনিং সবাইকেই দেবে, একটু লেট বাট দেবে, সবাই পাবে। তো এমনি কম্পিটিটিভ কোডিং তুমি তো এই নিয়ে অনেক কিছুই বললে, তো একদম ইলাবোরেটলি একটু বলো যে কতটা ইম্পর্টেন্ট, কি রোল প্লে করে কম্পিটিটিভ কোডিং এই প্লেসমেন্ট? কম্পিটিটিভ কোডিং তোমার মানে চাকরির ক্ষেত্রে একটা বিরাট ভাইটার একটা রোল করছে। প্রথমত বিষয় যেটা হচ্ছে, অ্যাজ এ কম্পিটিটিভ কোডিং না জানলে বহু কোম্পানি তুমি প্রথম রাউন্ডে ক্লিয়ার করতে পারবে না। মানে তোমার তো একটা জব পাওয়ার জন্য ইন্টারভিউয়ারের সামনে গিয়ে তোমাকে বসতে হবে, তোমার সাথে সুযোগটা চাই। এমন মানে বহু ইয়ে আছে, তুমি যদি কম্পিটিটিভ কোডিং সিস্টেম মতো প্র্যাকটিস না করো আর সেই রাউন্ড যদি ক্লিয়ার না করো, তুমি ইন্টারভিউয়ের সামনে যেতেই পারবে, যার জন্য তোমার জব পাওয়ার পুরো চান্স সেখানেই চলে গেল। আর এই জিনিসটা এমন একটা জিনিস, কম্পিটিটিভ কোডিং এর প্রথম যে সমস্যাটা সবাই ফেস করবে, যে একটা কোশ্চেনের লেন্থটাই হচ্ছে তোমার ধরো হচ্ছে মোটামুটি একটা গল্প, যে পড়ার ধৈর্যটাই থাকবে না, ধরে সেটাকে অ্যানালিসিস করে বুঝে করার জন্য একটা বিরাট প্র্যাকটিস করতে হবে। তো আমি সবাইকে এটাই বলবো যে কম্পিটিটিভ কোডিংটাকে খুব ভালোভাবে গুরুত্ব দাও। আর ওইটা একটা কম্পিটিটিভ কোডিং গুরুত্ব দেওয়া আমাদের তোমার কোডিং এর নলেজ স্টোরি সব অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে। সবাই মিলে একটা কি দুটো পার ডে একটা দুটোও বলছি না, পার ডে একটা। কেউ যদি শুরু করে, এখন সে যদি থার্ড ইয়ারে আছে, তার যদি একটা করে কম্পিটিটিভ কোডিং খুব বেসিক লেভেলের কোডিং সে যদি সলভ করা স্টার্ট করে, তার কিন্তু কম্পিটিটিভ কোডিং আটকাবে বলে আমার মনে হয়, যদি খুব শক্ত যদি না হয়। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো একদম শেষ করার আগে একদম লাস্ট কোশ্চেন, তো তুমি আমাদের কাছে পড়েছো, তো টিজিপিএস তোমাকে কিভাবে হেল্প করেছে? এবার টিজিপিএস আমাকে হেল্পটা মানে কি, মানে প্রচুর হেল্প করেছে প্রথমে বলি। কারণ আমি প্রথমেই যেটা বললাম যে আমি কোডিংয়ে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে কিছুই জানতাম, মানে ওটা কি হয় কিভাবে হয় কিছুই জানতাম। তো সেখান থেকে শুরু করে আজকে এই যে কোডিং আমি যতটুকু শিখেছি, ম্যাক্সিমাম ক্রেডিটটা কিন্তু টিজিপিএস। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে তারা সি থেকে শুরু আমার যে ফান্ডামেন্টালটা থেকে স্ট্রং করেছিল, তারপর আস্তে আস্তে যাবা, তারপরে এছাড়া এক্সট্রা যে হচ্ছে স্কিলগুলো যেমন হচ্ছে এসকিউএল বা এই ধরনের যে স্কিলগুলো পুরোটা ইমপ্রুভমেন্ট হচ্ছে আমার হচ্ছে টিজিপিএস, কারণ তারা প্রপারলি গাইড করেছে। এছাড়াও হচ্ছে তারা যেভাবে মক টেস্টগুলো নিত, বিশেষ করে অ্যাপটিটিউডের টেস্টগুলো, যেটা কিন্তু কম্পিটিটিভ মানে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাপটিটিউডটা খুব ভালো টাইপ পায়, সেটা অনেক প্লেসমেন্ট ইয়ে কিন্তু আসলে ইগনোর করেছে, সেটা কিন্তু টিজিপিএস করে না। সেটা এখান থেকে টিজিপিএস বারবার মক টেস্টগুলো নিতে থাকে, যেটা আমাদের পরীক্ষায় কিরকম কোশ্চেন হবে, কিভাবে কি করবো, কিভাবে সেই টাইমের মধ্যে সেগুলো ইয়ে করবো। তাছাড়া আমার যে একটা বড় প্রবলেম ছিল যে আমার ইংলিশ প্রবলেমটা, সেটা অনেকটা দূর হয়েছে কিন্তু টিজিপিএস এর মক ইন্টারভিউ। তাই আমি বলতে চাই যে আমার এই যে কোম্পানি ক্র্যাক করার জন্য টিজিপিএস মানে প্রচুরভাবে আমাকে সাহায্য। থ্যাংক ইউ শীর্ষেন্দু, তো তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তো তুমি এইভাবে আরো এগিয়ে যাও, এরকম আরো জব তুমি পাবে ফিউচারেও, আশা করছি সুইচ করবে। তো তো যারা যারা আমাদের ভিউয়ার্স আছো তাদেরকে একটাই কথা, যে যদি কেউ প্রিপারেশন নিতে চাও প্লেসমেন্টের জন্য, তাহলে তারা কিন্তু আমাদের কে জয়েন করতে পারো, আমাদের কাছে এসে শিখতে পারো। সো আমাদের ফুল ডিটেলস তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন থেকে তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে techghosh.com ভিজিট করে সেখানে দেখতে পারো যে আমরা কি কি কোর্স করাই, কিভাবে করাই, সব বিষয়বস্তু সব দেখে। তো আপাতত আমরা এখানেই শেষ করছি, তবে খুব শীঘ্রই আমরা আরেকটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে ফিরব। থ্যাংক ইউ।